গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সাথে জড়িত থাকায় মেজর সাদিকের স্ত্রীকে ফাঁসিতে ঝুলাতে নির্দেশ দিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে সংবেদনশীল কক্ষে বসে এক ব্যক্তি চালাচ্ছিলেন এক গভীর ষড়যন্ত্রের খেলা। তার হাত ধরে দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর অন্দরেই ধীরে ধীরে বোনা হচ্ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক অদৃশ্য জাল, এক শ্যাডো নেটওয়ার্ক। তিনি ছিলেন সেই মূল কারিগর যার মাস্টার প্ল্যানে তৈরি হয়েছিল এক আস্ত দেশদ্রোহী কাঠামো। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাগ্যে নেমে আসে ভয়ঙ্কর এবং দুর্বিষহ সব চাপ। ওই বঙ্গভবনের ওইটুক জায়গার ভেতরে ওখানে তিনি বন্দী হয়ে পড়েন। দর্শক, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আসুন মূল ভিডিওটি দেখে আসি। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ এখন চরম এক টালমাটাল সময়ে, যখন গেরিলা প্রশিক্ষণের মাধ্যমে দেশের ভিতরেই সৃষ্টি হতে যাচ্ছে এক ভয়ঙ্কর রাজনৈতিক বিভ্রাট, তখনই একে একে বেরিয়ে আসছে রোমহর্ষক সব নাম। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সাদিক, যিনি আগে থেকে আলোচনার কেন্দ্রে, এবার তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর সব গুঞ্জন। সকাল 11:30 জাতীয় উপদেষ্টা কমিটির এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলায় সুমাইয়া জাফরিনকে রাষ্ট্রদ্রোহিতার দণ্ডে ফাঁসিতে ঝুলাতে হবে। মেজর সাদিক, যিনি 2023 সালে সেনাবাহিনী থেকে অবসর নেন, অভিযোগ উঠেছে তিনি গোপনে কয়েকশো আওয়ামী লীগপন্থী তরুণকে গেরিলা ট্রেনিং দিচ্ছিলেন রাজধানীর উপকণ্ঠে এক পরিত্যক্ত ঘাঁটিতে। তবে যা সামনে আসেনি তা হলো, এই গোটা প্রশিক্ষণ মিশনের অর্থ, যোগাযোগ ও কূটনৈতিক ব্যাকআপ দিচ্ছিলেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন, যিনি ছিলেন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার রিজিওনাল ফিন্যান্স কন্ট্রোলার। গতকাল রাতে ফাঁস হয় একটি ভয়াবহ ফোন কল। কারাগারে বসে মেজর সাদিক সিআইডি অফিসারের অনুমতিক্রমে স্ত্রীর সাথে শেষবারের মতো কথা বলেন। কিন্তু সেই কথোপকথনে সাদিক আকুতি করে বলেন, সুমাইয়া, তুমি যা করেছো সেটা দেশের জন্য নয়, একটি দলের জন্য। আর আমি সেই ভুলেই ডুবে গেছি। এখন সব শেষ, তুমি অন্তত পালাও, না হলে তোমাকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে দেবে। এই অডিও ছড়িয়ে পড়ার পর গোটা প্রশাসন নড়েচড়ে বসে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই এবং র্যাব ইন্টেলিজেন্স যৌথভাবে 12 ঘন্টার মধ্যে সুমাইয়ার বাসায় হানা দেয়। রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দুপুরে প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের ভূমিতে বিদেশি সাহায্যে গেরিলা প্রস্তুতির মতো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। মেজর সাদিকের স্ত্রী একজন বেসামরিক নাগরিক হিসেবে রাষ্ট্রদ্রোহে জড়িত থাকায় তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমি বিচার বিভাগকে পরামর্শ দিয়েছি। বিকেলে ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে যখন সুমাইয়া জাফরিনকে হাজির করা হয়, তখন গোটা আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। তাকে নিয়ে আসা হয় র্যাবের 48 নম্বর ইউনিটের হেভি আর্মড গাড়িতে। সাংবাদিকদের সামনে মুখ না খুললেও সূত্র জানায়, তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন, আমি শুধু আমার স্বামীর আদর্শে চলেছি। বিএনপি তীব্র ভাষায় সমালোচনা করে বলেছে, ফাঁসি দিয়ে এই ঘটনার আসল ষড়যন্ত্রকারীদের রক্ষা করা যাবে না। তবে প্রশ্ন হলো, এর পিছনে কারা? বিদেশি গোয়েন্দা সংস্থার ছায়া কি আছে এই গেরিলা প্রশিক্ষণের পিছনে? কাতার, তুরস্ক বা ইরান, এমন কিছু দেশের নাম উঠে আসছে বারবার। তবে এখনো এ নিয়ে নিশ্চিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনা বাংলাদেশে এক ভয়ঙ্কর রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে। একজন সেনা অফিসারের স্ত্রী যদি রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফাঁসির মুখে পড়ে, তবে ভাবতে হবে কোথায় যাচ্ছি আমরা। এটা কি ব্যক্তির বিচ্যুতি, নাকি পুরো একটি রাজনৈতিক দর্শনের পতনের সূচনা? সুমাইয়া জাফরিন কি সত্যিই দোষী, নাকি বড় কোনো চক্রান্তের শিকার? বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে সংবেদনশীল কক্ষে বসে এক ব্যক্তি চালাচ্ছিলেন এক গভীর ষড়যন্ত্রের খেলা। তার হাত ধরে দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর অন্দরেই ধীরে ধীরে বোনা হচ্ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক অদৃশ্য জাল, এক শ্যাডো নেটওয়ার্ক। তিনি ছিলেন সেই মূল কারিগর যার মাস্টার প্ল্যানে তৈরি হয়েছিল এক আস্ত দেশদ্রোহী কাঠামো। আর 5ই অগাস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সেনাবাহিনীর ভেতরে তিনি ছিলেন সেই একমাত্র ব্যক্তি, যিনি রয়ের প্রত্যক্ষ সহায়তায় একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের দুঃসাহস দেখিয়েছিলেন। তার নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিব। চলুন জেনে নেই কে এই জেনারেল মুজিব, কিভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক বসানোর মতো ভয়ঙ্কর পরিকল্পনার মূল হোতা হয়ে উঠলেন, কাদের ব্যবহার করে তিনি সশস্ত্র বাহিনীর ভেতরে গড়ে তুলেছিলেন এক রহস্যময় নেটওয়ার্ক। শেখ হাসিনার পলায়নের ঠিক পরের দিন কিভাবে তিনি ভারতের সহায়তায় সামরিক ক্ষমতা দখলের অপচেষ্টা করেছিলেন এবং কেন তাকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করিয়ে শুধু বরখাস্ত করেই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়া হলো। প্রথমেই জেনে নেওয়া যাক
কে এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান? তিনি ছিলেন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন একজন সেনা কর্মকর্তা। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য বলছে, বাংলাদেশের আর্মড ফোর্সেস এবং পুলিশ বাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিক অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। জেনারেল মুজিবকে বাংলাদেশে রয়ের অন্যতম প্রধান কোঅর্ডিনেটর বা সমন্বয়কারী হিসেবেও চিহ্নিত করা হয়েছে। কিন্তু কিভাবে এই ভয়ঙ্কর নেটওয়ার্কের কথা সামনে এলো? বিমান বাহিনীতে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করার অভিযোগে স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ নামে এক অফিসারকে গ্রেপ্তার করা হয়, আর তাকে জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসে থলের বিড়াল। তদন্তে প্রকাশ পায়, সামরিক বাহিনীতে রয়ের এই নেটওয়ার্কের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছিলেন জেনারেল মুজিব। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে জেনারেল মুজিব এবং তার সহযোগীরা বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছিলেন। তার প্রত্যক্ষ মদদেই বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করে ফেলেছিল। ভাবতে পারেন কতটা গভীরে পৌঁছেছিল এই ষড়যন্ত্রের জাল? জেনারেল মুজিব তখন সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস বা ডিজিএমও এর মতো একটি গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন। এই পদে থাকার সুবাদে দেশের প্রতিটি সেনাঘাঁটির অবস্থান, তাদের শক্তি, এমনকি তাদের দুর্বলতার মতো অতি গোপনীয় সব তথ্য ছিল তার নখদর্পণে। তার হাতেই ছিল সেনাবাহিনীর অভিযান পরিচালনার পূর্ণ নিয়ন্ত্রণ। আর এই ক্ষমতারই অপব্যবহার করে তিনি গড়ে তোলেন এক ছায়া গোষ্ঠী, যা সরাসরি ভারতের রয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করছিল। তিনি প্রথমে নিজের পছন্দের এবং ব্যক্তিগতভাবে অনুগত কয়েকজন সামরিক অফিসারকে বেছে নেন। এরপর ধীরে ধীরে শুরু করেন এক ভয়ঙ্কর প্রতিস্থাপন প্রক্রিয়া। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদগুলোতে অত্যন্ত সুকৌশলে বসানো হতে থাকে তার বিশ্বস্ত লোকজনকে। শুধু সেনাবাহিনী নয়, বিমান বাহিনী এবং নৌবাহিনী থেকেও নিয়ে আসা হয় রয়ের প্রতি অনুগত অফিসারদের। আর তাদেরই একজন ছিলেন সেই স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ, যিনি সরাসরি রয়ের এজেন্ট হিসেবে কাজ করার সময় হাতে নাতে ধরা পড়েন। আলতাফের গ্রেপ্তারের পরেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে জেনারেল মুজিব শুধু সেনাবাহিনীতেই নন, পুলিশ, র্যাব, এমনকি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ এর মতো গুরুত্বপূর্ণ বাহিনীতেও রয়ের হয়ে ছায়া নিয়োগের একটি ব্যবস্থা তৈরি করেছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার এই ষড়যন্ত্র তিনি অনেক আগে থেকেই শুরু করেছিলেন। ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নেয় যখন 2024 সালের 14ই আগস্ট স্কোয়াড্রন লিডার আলতাফ গ্রেপ্তার হন। আলতাফ গ্রেপ্তার হতেই এক অদ্ভুত এবং রহস্যজনক কারণে জেনারেল মুজিবকে ঢাকা থেকে বদলি করে দেওয়া হয় ময়মনসিংহ সেনানিবাসে। রীতিমতো হেলিকপ্টার পাঠিয়ে সেখানকার জিওসিকে ঢাকায় আনা হয় এবং সেই শূন্য পদে মুজিবকে পাঠানো হয়। কিন্তু ময়মনসিংহ থাকাকালীনও তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের কড়া নজরদারিতে ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সেনাবাহিনীর একাংশের সহায়তায় সেই নজরদারি এড়িয়েই জেনারেল মুজিব ময়মনসিংহের ধুবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন সাংবিধানিক প্রধান, তার মূল দায়িত্ব হলো নিরপেক্ষ থেকে রাষ্ট্রের ভারসাম্য রক্ষা করা। কিন্তু আজকে তিনি নিজেই এক গভীর অসাংবিধানিক, অসাম্য এবং অনিয়মের বন্দী হয়ে উঠেছেন। রাষ্ট্রপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি শেখ হাসিনার সই করা কোনো পদত্যাগপত্র পাননি। এরপর থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাগ্যে নেমে আসে ভয়ঙ্কর এবং দুর্বিষহ সব চাপ। ওই বঙ্গভবনের ওইটুক জায়গার ভেতরে ওখানে তিনি বন্দী হয়ে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।